আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি ইসমা আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমাদের আজকে ফার্স্ট যে ক্লাসটা, লাইভ ক্লাস উদ্ভিদ সাহিত্যত্বের, সেটা আজকে ইনশাল্লাহ শুরু করব। তার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বন্যার অবস্থাটাও মোটামুটি ডেভেলপের দিকে, যদিও গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তারপরে আই থিঙ্ক সেটা বেশিক্ষণ টিকছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা দ্রুতই ক্লাস শুরু করব। আর একটু জয়েন টয়েন হোক। আমাদের ঠিক আছে নাকি, সব দেখা যাচ্ছে কিনা, আর সাউন্ডটা স্পষ্ট কিনা, এটা একটু জানাও। আমরা দ্রুতই ক্লাস শুরু করব। আচ্ছা, 1 মিনিট, আমি ক্লাস শুরু করব। মূল ক্লাসে যাব তার আগে কি একটা মিনিট আমি একটু সব জায়গায় শেয়ার করে নিয়ে আসি। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা একটু ক্লাসের মধ্যে ঢুকি, আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকি। উদ্ভিদ সাহিত্যত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে আসলে আমাদের ভয় ভীতি মোটামুটি মারাত্মক লেভেলের কাজ করে। এর অন্যতম কারণ হচ্ছে অধ্যায়টা বেশ বড়, আবার অধ্যায়টার মধ্যে কিছু টপিক আছে যে অধ্যায়টা সম্পর্কে, যে টপিকটা সম্পর্কে আমরা পড়তে চাই না বা পড়াটা বুঝি না। ঘটনা হচ্ছে, উদ্ভিদ সরাসরি ক্লাসের মধ্যে ঢুকতেছি। তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আমি কমেন্ট দেখবো, সমস্যা নাই। আমি কমেন্ট দেখবো, কমেন্ট চেক করে তুমি বললো, সমস্যা নাই, প্যারা নাই। ওকে, এখন ঘটনাটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজিটা এরকম একটা অধ্যায়, যে অধ্যায় থেকে তুমি মাস্ট বোর্ডে তুমি সিকিউ পাবা। প্রত্যেকটা পরীক্ষায় তুমি 100% এটা ধরে রাখো, তুমি সিকিউ পাবাই, মাস্ট। এখান থেকে সিকিউ আসবেই। 2 নাম্বার, এখান থেকে এমসিকিউ একাধিক প্রশ্ন আসবে, এবং সেটা শুধুমাত্র বোর্ডে না, সেটা মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি প্রত্যেকটা জায়গায় একাধিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন তুমি পাবা। তার মানে এই প্ল্যান্ট ফিজিওলজি অধ্যায়টা সিকিউ এবং এমসিকিউ এর জন্য, দুইটার জন্যই খুবই 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 ইম্পর্টেন্ট। তো আমরা আস্তে আস্তে এই অধ্যায়টা টোটালটাই শেষ করব। আমরা প্রথমত বোর্ডে পড়বো সিকিউ অংশটুক, যেটুক বোঝার জন্য যা লাগে সব আমরা লিখে লিখেই পড়বো। এর পরবর্তীতে আমরা বইয়ে যাব, বই দাগানোর বিষয়টাও আমি করে দিব, প্যারা নাই। এখন প্ল্যান্ট ফিজিওলজি বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটু জানা দরকার। যে প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব, তাই না? তাহলে প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে আমার উদ্ভিদ, আর ফিজিওলজি শব্দের অর্থ হচ্ছে শারীরতত্ত্ব। তাহলে প্রশ্নটা হয়, ভাই শারীরতত্ত্ব জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে একটা প্রসেস, নাথিং ইলস। ধরো তোমার আমার দেহে ইউরিন তৈরি হইতেছে, তাহলে এটা হচ্ছে কিডনির একটা ফিজিওলজি। ব্লাড সার্কুলেট হইতেছে, এটা হচ্ছে ব্লাডের বা হার্টের একটা ফিজিওলজি। বা হার্টটা কিভাবে কাজ করতেছে, ওই যে আমরা পড়ছি না, যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস সাইনোয়াট্রিয়াল নোড হয়ে, তারপরে এভিএন হয়ে, পার্কিনজি ফাইবার হয়ে হার্টটাকে সংকোচন করে। তাহলে এটা হচ্ছে ব্লাডের তথা হার্টের ফিজিওলজি। ঠিক একেবারে ব্রেইন যেভাবে ফাংশন করে, সেটা ব্রেইনের ফিজিওলজি। অনুরূপভাবে আমার একটা টোটাল উদ্ভিদ যেইভাবে তার জীবন ধারণের জন্য যত ধরনের প্রসেস আছে, সেটাই হইতেছে প্ল্যান্ট ফিজিওলজি। যেরকম আমি যদি বলি, যেরকম একটা হইতেছে আমাদের খনিজ লবণ পরিবহন, যেমন একটা হইতেছে আমাদের খনিজ লবণ পরিবহন। তারপরে অন্যতম জীবনের জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে পানি পরিবহন।
তাহলে এইটাও বললাম আমার প্ল্যান্ট ফিজিওলজির অন্তর্ভুক্ত। পানি পরিবহন, পানি পরিবহন, আমরা তো পানি গ্রহণ করি, পানি গ্রহণ করে সেটা ইউরিনের মাধ্যমে নিষ্কাশন করি, কিন্তু উদ্ভিদ দেহ তো আর ইউরিন ত্যাগ করে না, তাহলে তার জন্য কি লাগবে? প্রস্বেদন, তার জন্য লাগবে প্রস্বেদন। তারপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ উদ্ভিদ দেহের জন্য দুইটা যে প্রক্রিয়া, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা জানি সালোক সংশ্লেষণ। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা তথা গ্লুকোজটা তৈরি হলো, সেটাকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়ার মাধ্যমে শক্তিতে পরিণত করার জন্য আমার কি লাগবে? শ্বসন লাগবে। এছাড়া আমাদের উদ্ভিদ দেহে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শারীরতাত্ত্বিক বা শারীরবৃত্তীয় আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সৈকত ভাই বলছে সেটা আগুন। আচ্ছা, থ্যাংক ইউ সৈকত ভাই। সৈকত ভাই বলে আমার অত্যন্ত সিনিয়র এবং খুবই ক্লোজ একজন সিনিয়র বড় ভাই। ভাই দেখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সাজিদ এ ইউ শাহ, থ্যাংক ইউ। তুরা ইবনাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে আমাদের টোটাল যেই অধ্যায়টা, এই অধ্যায়টার মধ্যে শুধুমাত্র আলোচনা করা হয়েছে খনিজ লবণ পরিবহন, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এছাড়া আরো অনেক শারীরতাত্ত্বিক তথা শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল প্রসেস আছে প্ল্যান্টের মধ্যে। তো আমরা আপাতত এই যে চারটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি অবশ্যই একটু অধ্যায় পড়ানোর শুরুতেই স্টাইলটা হইতেছে সিকিউ লিখে দিই। তাহলে আসো আমরা এই অধ্যায় থেকে কি কি সিকিউ আসবে সেই সিকিউটা জানতে হবে। আমি একদম স্পেসিফিক পয়েন্ট বলবো, কারণ এখান থেকে অধ্যায় থেকে সহজে অধ্যায়টা আত্মস্থ করার উপায়টাই হইতেছে সুন্দর করে সিকিউ গুলো আলাদা করা। সব তুমি পড়তে পারো, বাট সব তো তোমার মাথার মধ্যে ঢুকবেও না, তুমি বুঝবাও না। তাহলে আমরা এই সিকিউ এর জন্য কি পড়বো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। সিকিউ এর জন্য 1 নাম্বার সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগরের মতবাদ খনিজ লবণ পরিবহনে। সাইটোক্রোম পাম্প মতবাদ। 2 নাম্বার প্রস্বেদনের মধ্যে যখন ঢুকবো আমরা, প্রস্বেদনের খনিজ লবণ পরিবহনের পরে প্রস্বেদন হচ্ছে বিভিন্ন প্রকার প্রস্বেদনের মধ্যে থেকে আমার পড়তে হবে পত্র রন্ধ্রের গঠন, এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ ও খোলার কৌশল। এইটা 3 স্টার একটা সিকিউ কোশ্চেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে আসা একটা কোশ্চেনের অন্তর্ভুক্ত। আচ্ছা, থ্যাংক ইউ। এবং 3 নাম্বার যেই সিকিউটা আছে প্রস্বেদনের পরবর্তীতে গেলে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণের মধ্যে আমাদের টোটাল প্রসেসটাই গুরুত্বপূর্ণ। তার থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে চক্রীয়। এই জিনিসটা আমরা বুঝি না, এই টপিকটা বুঝি না, কিন্তু এটা বললাম একটা ট্রেন্ডিং টপিক, হাইপওয়ালা টপিক বর্তমানে। চক্রীয় ও অচক্রীয়, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আমরা সবই পড়বো একে একে। ফসফোরাইলেশন, এটা আমি বলছি একটা ট্রেন্ডিং 3 স্টার টপিক। এবং এরপরে আমাদের লাগবে অবশ্যই C3 সাইকেল এবং C4 সাইকেল। এবং শ্বসন যেই পার্টটা, শ্বসনের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং লাগবে। যদি আমি স্পেসিফিকলি বলি সিকিউ এর জন্য ইচ অ্যান্ড এভরিথিং, বাট মোর এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি গ্লাইকোলাইসিস। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি গ্লাইকোলাইসিস, এটা লাগবেই। সবাত শ্বসন এবং অবাত শ্বসন এর বেলায় গ্লাইকোলাইসিস
সাথে সাথে আমাদের অবাধ শ্বসনের টোটালটা লাগবে, অবাধ শ্বসনের টোটালটা, এবং সাথে সাথে আমার শ্বসন এর গুরুত্বটাও পড়তে হবে ঘয়ের জন্য, ঠিক আছে, ঘয়ের জন্য। আর সলক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য এটসেট্রা আমরা মোটামুটি পেরে যাব, ঠিক আছে। এইটা হইতেছে আমাদের এই অধ্যায়ের সিকিউ এর সাজেশন, বুঝছো? এই অধ্যায়ের সিকিউ সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করতেছেন। আচ্ছা, তো আমরা আজকে মূল পড়াশোনাটায় এইটা হইতেছে আমার টোটাল যে বিষয়টা, এই টোটাল অংশটুক হইতেছে আমার সিকিউ এর। এটার একটা স্ক্রিনশট রাখতে পারো বা ছোট করে লিখে রাখতে পারো বা মাথায় ঢুকালেও হয়। আমরা অধ্যায় পড়ার সময় আস্তে আস্তে প্রত্যেকটা টপিক আশা করি পড়বো। তার আগে আমি একটু অটো জেনারেশনটা অফ করি। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা আজকে যে মূল যেই জায়গাটায় পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে অধ্যায়ের প্রথম যে পার্ট, সেটা হচ্ছে খনিজ লবণ পরিবহন। আমি এটা একটু মুছে দিলাম, ঠিক আছে, আমি এটা একটু মুছে দিলাম। খনিজ লবণ পরিবহন বেশি কিছু নাই, বেশিক্ষণ ক্লাস করবো না, ফার্স্ট ক্লাস, বেশিক্ষণ লাইভ নিবও না। আচ্ছা, যতটুকু যাওয়া যায় আমি ততটুকু একদম ইফেক্টিভলি আসবো। এখন আমাদের প্রথম যে প্ল্যান্ট ফিজিওলজির প্রথম টপিকটা বলছিলাম, তার আগে একটু জিনিস কথাবার্তা বুঝায় আসি। এই প্ল্যান্ট ফিজিওলজিটা সর্বপ্রথম এই ওয়ার্ডটা ব্যবহার করেন স্টিফেন হেলস। স্টিফেন হেলস, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যাকে আসলে এই প্ল্যান্ট ফিজিওলজির কি বলা হয়, জনক বলা হয়, বা উদ্ভিদ সাহিত্যের জনক বলা হয়। এবং এই উদ্ভিদ সাহিত্য সম্পর্কে যখন আস্তে আস্তে আলোচনা করা হইতেছে, ধরো একটা উদ্ভিদ সর্বপ্রথম এই হইতেছে তার একটা উদ্ভিদ, তাহলে এই উদ্ভিদটা নিচের দিকে অবশ্যই তার একটা মূল চলে গেছে, তাই না, মূল চলে গেছে। তো এই যে মূলটা চলে গেল আশেপাশ দিয়ে, এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে আমরা বলি হচ্ছে মূলরোম। এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে মূলরোম। আর এই যে নিচের যে পার্টটা, এই পার্টটায়, মূলের এই পার্টটায় হচ্ছে বৃদ্ধি অঞ্চল, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কোষ প্রতিনিয়ত বিভাজিত হইতে থাকে। তো এই জন্য এই পার্টটাকে বলা হয় মূলের অগ্রভাগের, মূলের অগ্রভাগের কোষ বিভাজিত অঞ্চল, বিভাজিত অঞ্চল। তো আমাদের পড়ার টপিক বর্তমানে প্ল্যান্ট ফিজিওলজির প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে খনিজ লবণ পরিবহন। তো খনিজ লবণ পরিবহন, আগে খনিজ লবণ সম্পর্কে আমরা একটু জানে আসি, ঠিক আছে। খনিজ লবণটা আসলে কি, যে এই যে টোটাল মাটির মধ্যে যে মূলটা প্রথিত অবস্থায় আছে, সেই প্রথিত অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের লবণ, বিভিন্ন ধরনের, যেরকম সোডিয়াম ক্লোরাইড, তারপরে বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, তারপরে ধরো পটাশিয়াম ক্লোরাইড এটসেট্রা, বিভিন্ন লবণ মাটির কণার ফাঁকে ফাঁকে অবস্থান করে। এবং যখন এই লবণগুলার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক কণা, আমি বুঝতে পারতেছি, যেরকম একটা অণু ম্যাগনেসিয়াম, একটা অণু ক্যালসিয়াম, এই একটা অণু ক্লোরাইড, এই যেই পদার্থগুলা, রাসায়নিক অণুগুলা উদ্ভিদ দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই লবণগুলা যখন শোষিত হবে তখন বললাম সে লবণ হিসেবে শোষিত হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যখন লবণগুলা পরিশোষিত হবে সে লবণ হিসেবে পরিশোষিত হয় না, রেদার সে আয়ন হিসেবে পরিশোষিত হয়, যেরকম পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন, তারপরে সোডিয়াম আয়ন, এরা পরিশোষিত হবে কোথা থেকে, এই যে মূলের অগ্রভাগের কোষ বিভাজিত অঞ্চল। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে খনিজ লবণ পরিবহন হয় কোথা থেকে, মূলরোম দিয়ে। নো, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কোথা থেকে পরিবাহিত হবে, মূলের অগ্রভাগের কোষ বিভাজিত অঞ্চল দিয়ে। এইভাবে প্রত্যেকটা খনিজ লবণ আয়নে বিভক্ত হয়ে তারপরে মূলের অগ্রভাগের কোষ বিভাজিত অঞ্চল দিয়ে
উদ্ভিদ কোষের মধ্যে, মূলের কোষের মধ্যে প্রবেশ করবে। তো এই যে প্রবেশ করলো, এই করাটার মধ্যে উপাদানগুলার মধ্যে আবার শ্রেণীবিভাগ আছে। এই খনিজ লবণের এই উপাদানগুলা যারা উদ্ভিদ দেহের জন্য খুবই প্রয়োজনীয়, যারা ছাড়া জীবন একদমই ধারণ করা সম্ভব না, তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় উপাদান। এরকম অত্যাবশ্যকীয় উপাদান আছে টোটালটা 17টা। এটা বললাম এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অত্যাবশ্যক উপাদান কিরকম, যেরকম আমি যদি তোমাকে একটা কথা বলি যে এই যে ম্যাগনেসিয়ামটা আছে, এখানে যে আমি ম্যাগনেসিয়ামটা নিছি না, এই যে ম্যাগনেসিয়ামটা নিলাম, এই ম্যাগনেসিয়াম একটা অত্যাবশ্যকীয় উপাদান। কেন? কারণ এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী কোনটি? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এটসেট্রা। ম্যাগনেসিয়াম। তাহলে ক্লোরোফিল অণু যদি ঠিকমতো ম্যাগনেসিয়াম যদি ঠিকমতো অ্যাবজর্ব না হয়, ক্লোরোফিল গঠন হবে না। ক্লোরোফিল গঠন না হলে সালোক সংশ্লেষণও হবে না, কারণ ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের সময় আলোটাকে একসেপ্ট করার একদম প্রাইমারি অণু। অনুরূপভাবে ধরো একটা ফসফেট বা ফসফরাসটা ফসফেট PO4 3- হিসেবে শোষিত হয়। এই ফসফরাসের মধ্যে ফসফেট একটা অত্যাবশ্যকীয় উপাদান এবং অক্সিজেন অত্যাবশ্যকীয় উপাদান। ফসফেট বা ফসফরাস কেন অত্যাবশ্যকীয় উপাদান? কারণ এই ফসফরাসের অভাবে পাতা ও ফুল ফল ঝরে যায়। এইটা বললাম অলরেডি, মেডিকেলে এই এমসিকিউটা আইসে গেছে যে কোনটির অভাবে পাতা বা ফল ঝরে যায়, কোনটির অভাবে পাতা বা ফল ঝরে যায়। আচ্ছা, কালকে এটা নিয়ে অত্যাবশ্যক উপাদানগুলো মনে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন ঘটনাটা হইতেছে যে পাতা ফল ঝরে যায়, এটা বললাম মেডিকেলে আসা একটা এমসিকিউ। আমি পরবর্তীতে দাগাই দিব আস্তে আস্তে, সমস্যা নাই। আচ্ছা, তার আগে অল্প একটু ওকে। এখন ঘটনাটা হইতেছে যে এই যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো আমার আছে, এই অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে কিছু উপাদান খুব বেশি পরিমাণে গৃহীত হয়। সেটা কি? যেরকম যাদের 30 মিলিমোল পার কেজি তে প্রয়োজন হয় বা তার এর চাইতে বেশি, কি বলছি? প্রতি কেজি উদ্ভিদের ঘনত্বের বেলায় বলতেছি, প্রতি কেজি উদ্ভিদের মধ্যে প্রয়োজন কত? যে সকল উপাদানের প্রয়োজনীয়তার পরিমাণ 30 মিলিমোল। 30 মিলিমোল, আর একটু বড় করে লিখি, 30 মিলিমোল পার কেজি। এদেরকে বলা হয় ম্যাক্রো উপাদান। এবং এই যে ম্যাক্রো উপাদান, এর সংখ্যাটা নিয়ে আমাদের মাঝে মাঝে প্যাচ লাগে, মাথায় রাখতে হবে ম্যাক্রো উপাদান সবসময় 9টি। এমসিকিউ প্রশ্নে আসলে কি দেখাবো? ম্যাক্রো উপাদান 9টা, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে 9টা 17 থেকে 9 বাদ দিলে স্বাভাবিকভাবে কি থাকতেছে? মাইক্রো উপাদান। যেটা মাইক্রো উপাদান অর্থাৎ যাদের প্রয়োজনীয়তার পরিমাণ কম, কতটুকু? 3 মিলিমোল পার কেজি, তারা হইতেছে মাইক্রো শব্দের অর্থটাই বললাম কি? ছোট। মাইক্রো উপাদান, আমরা জানি এটা মাইক্রো উপাদান। এবং এই মাইক্রো উপাদানের সংখ্যা কতটা? তাহলে অবশ্যই হবে হচ্ছে 8টি। আমরা এই যে ম্যাক্রো উপাদানের নামগুলা মুখস্থ করব, কারণ প্রশ্নটা এইভাবেই হবে, নিচের কোনটি ম্যাক্রো উপাদান অথবা নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়। এটা বললাম অলরেডি বোর্ডের কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, এটা মেডিকেলের কোশ্চেন, এটা ডেন্টালের কোশ্চেন। তাহলে এটা আমরা খুব সুন্দর করে আমরা বলছে, কমেন্ট করছে, কমেন্ট যেন কে করলো? কমেন্ট কে করলো? ভাইয়া এমজিকে ক্যান চপস, এটা ধরে একটা মনে রাখা, চপস কালকে নিও, মজার চপস। আচ্ছা, কালকে নিও। আমি এই জিনিসটা এইভাবে মনে রাখি, তোমারটাও ঠিক আছে। আবু তালহা রনি, ভেরি গুড, তোমারটাও ঠিক আছে। আমি জিনিসটা এইভাবে মাথায় রাখি, সেটা হচ্ছে এমজিকে ক্যান চপস, CHOPS।
তাহলে আমরা বুঝতে পারতেছি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, 1 2 3 4 5 6 7 8 9টা। অনেকে এখানে ক্যাফে চপস লেখে, দেখো আয়রন বললাম অত্যাবশ্যক উপাদান নয়, ম্যাক্রো উপাদান নয়, সরি আয়রন অত্যাবশ্যক উপাদান বাট ম্যাক্রো উপাদান নয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে এর মধ্যে দেখো তিনটা চপসের এই যে অ্যালডিহাইড গ্রুপ পড়ছি না আমরা, অ্যালডিহাইড গ্রুপ তোমরা তো অলরেডি জৈব যৌগ আশা করি শুরু করছো, এই যে CHO, এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন, এই যে তিনটা অণু, এই তিনটা অণু কোথা থেকে গৃহীত হয় বলতো? এইটা গৃহীত হয় বাতাস বা বায়ু থেকে, বাকি সব গৃহীত হয় মাটি থেকে, এক্সেপ্ট এটা বললাম আমাদের এই অধ্যায়ের একটা কোশ্চেন এবং মেডিকেল একটা কোশ্চেন যে নিচের কোনটি মাটি থেকে গৃহীত হয় না, বাকিগুলো ছিল এখান থেকে একটা দিয়ে আসলে, আমরা সেটাও সলভ করব, সমস্যা নাই। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে হাইড্রোজেন অণুটা দেখতে পাইতেছ, এই যে হাইড্রোজেন অণুটা, এই হাইড্রোজেন অণুটার ঘনত্ব সবচাইতে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি গৃহীত হয়, সবচেয়ে বেশি গৃহীত হয় কোন উপাদান? হাইড্রোজেন। আমাদের খনিজ লবণ সম্পর্কে এইটুক পড়লে ইটস মোর দেন এনাফ। আশা করি এমজিকে ক্যানচপস গুড। জেরিন যারা কমেন্ট করছে থ্যাংক ইউ, অফলাইন স্টুডেন্ট আমার। আচ্ছা, আমাদের এর চেয়ে বেশি আরেকটু কিছু জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমি এখন পড়াবো। সেটা হচ্ছে এই যে খনিজ লবণের যে আয়নগুলো এতক্ষণ পড়লাম, এই আয়নগুলোর মধ্যে কিছু আয়ন খুবই দ্রুত পরিবাহিত হয়, সবচেয়ে দ্রুত, আবার কিছু আয়ন খুবই মন্থর গতিতে প্রবাহিত হয়। তো এই জিনিসটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা আমাদের ভুললে চলবে না, এটা মাথায় রাখো, এটা আমাদের ভুললে চলবে না। আচ্ছা আসো এখন এই আয়নগুলোর মধ্যে দুইটা আয়ন, একটা হচ্ছে পটাশিয়াম এবং আর একটা হচ্ছে নাইট্রেট NO3-, এই দুইটা সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়, সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে ক্যালসিয়াম Ca2+ এবং সালফেট SO4(2-), এইটা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। তো আমি এই জিনিসটা সোজা মানে একটু মজা করে মনে রাখতাম এইভাবে যে এই যে ক্যালসিয়াম সালফেট, এটারে তুমি পড়বা হইতেছে কচ্ছপ, কি কচ্ছপ, বানান মনে হয় না ঠিক আছে, যাই হোক প্যারা নাই, বোঝা গেলেই হয়েছে। কচ্ছপ মানে ক্যালসিয়াম আর ছোপতে হচ্ছে সালফেট, তাহলে কচ্ছপের গতি কি অত্যন্ত ধীর না? এই জন্য কচ্ছপ মানে ক্যালসিয়াম সালফেট অত্যন্ত ধীর। দুইটাই বললাম মেডিকেলে আসা কোশ্চেন, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশনে আসা কোশ্চেন। মেডিকেল এটা একবার 20-21 সেশনে একবার আসছে, আবার আর একটা আসছে হচ্ছে ঠিক পরের বছর 21-22 সেশনে, এই কথাটা আমাদের লাগবে। তো এখন আর একটা কিছু বিষয়টা হইতেছে, একটা উপাদান পড়লাম হইতেছে আমরা ম্যাক্রো উপাদান, তাই না? একটা উপাদান পড়লাম ম্যাক্রো উপাদান যেটা 30 মিলিমোল পার কেজি বা তার বেশি লাগে, আর একটা হইতেছে 3 মিলিমোল বা কেজি, সেটা হচ্ছে আমাদের মাইক্রো উপাদান। এই আর একটা উপাদান আছে যেটার নাম হইতেছে উপকারী মৌল, ঠিক আছে? এটা কোথায় করি, এটা নতুন একটা পৃষ্ঠা নেই, নতুন একটা পৃষ্ঠা নেই আছে, এই পাশে লিখে রাখি, একবার এক পৃষ্ঠায় সব হয়ে যায়। আর একটা মৌল হইতেছে আমাদের উপকারী মৌল, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। উপকারী মৌল নোট করে রাখো, নোট করে রাখো। উপকারী মৌল কি কি আছে, কোন কোন উদ্ভিদের জন্য কোন কোন উপাদানটা উপকারী। যেরকম যেরকম ঘাসের জন্য, এক নম্বরে আসো ঘাস, যেরকম ঘাসের জন্য উপকারী মৌল হইতেছে সিলিকন। আবার C4 উদ্ভিদ যারা আছে, C4 উদ্ভিদ যারা আছে তাদের জন্য উপকারী মৌল হচ্ছে সোডিয়াম। আবার আর একটা আছে যে সামুদ্রিক যে উদ্ভিদ, অর্থাৎ সমুদ্র সংক্রান্ত যারা আছে, সামুদ্রিক যে উদ্ভিদগুলো আছে, এই সামুদ্রিক উদ্ভিদগুলোর জন্য আবার আয়োডিন লাগে। সামুদ্রিক উদ্ভিদগুলোর জন্য কি লাগে? আয়োডিন লাগে। তাহলে এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, ঘাসের জন্য সিলিকন, C4 উদ্ভিদের জন্য সোডিয়াম, তারপরে সামুদ্রিক উদ্ভিদের জন্য আয়োডিন। জিনিসগুলো একটু নোট করে রাখো, ক্লাস যেহেতু করতেছি একটু ভালো মতো নোট করেই করি, সমস্যা কি?
ঠিক আছে। আচ্ছা, আর একটা বললাম উপাদান আছে, সেটা হচ্ছে যে নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। আমরা এটার বিস্তারিত পরে পড়বো। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, এই লিগিউমের জন্য প্রয়োজন হইতেছে কোবাল্ট। এগুলি বললাম আসলে একটানা মুখস্থ করতে হবে, বারবার পড়লেই তোমার মুখস্থ অলরেডি একলাতেই এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, এমনি হয়ে যাবে। আচ্ছা, কমেন্টগুলো দেখি। প্যারা নাই, ওকে। আমরা তাহলে মোটামুটি খনিজ লবণ সংক্রান্ত কথাবার্তা একটু শেষ করছি। খনিজ লবণের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে খনিজ লবণটা নতুন আর একটা পেজ নেই। খনিজ লবণটা মাটির কণার কাছ থেকে মূলের কাছে আসবে কেমনে? ধরো এটা হচ্ছে আমার মূল, তো এইটা হচ্ছে একটা মাটির কণা, এটা একটা মাটির কণা, বা আমরা মাটির কণাটাকে বলি মাটির কলয়েড কণা। এই কলয়েড কণার সাথে আমার একটা খনিজ লবণ লাইগে আছে। তাহলে এই খনিজ লবণটা তো মাটির কণার সাথে লাইগে থাকলে হবে না, বরঞ্চ আমার যে মূলের পার্টটা আছে এই মূলের কাছে আসতে হবে, অর্থাৎ মূলের সাথে লাগতে হবে। তা না হলে তো খনিজ লবণ কানেকশন হলে তো তোমার কিছু, কানেকশন না হলে তো কিছু হবে না, তাই না? কানেকশন হইতে হবে, বাংলা কথা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে মাটির কণার মধ্য থেকে যে খনিজ লবণের, এটা হচ্ছে আমার লবণের যে কণাটা আছে, সেই লবণের কণাটা মূলের কাছে আসবে, এইটাকেই আমরা শিরোনাম দিছি মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। ধরো মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, ঠিক আছে। এখন এই যে মাটির মধ্যস্থ, মাটির সাথে লাগানো একটা লবণের কণা, সেইটা কিভাবে আমার এই মূলের সাথে লাইসে লাগবে, এটাই হচ্ছে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এর মতবাদ, অর্থাৎ কিভাবে লাগবে, মতবাদ আছে দুইটা। এক নাম্বার কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। দুইটাই আমরা পড়বো আজকে, এরপরে আমরা ছুটি দিয়ে দিব, যেহেতু ফার্স্ট ক্লাস, বড় লাইভ নিয়ে লাভ নাই। আমরা আস্তে আস্তে একটু পড়াশোনার দিকে আগাই। দেখি কি কি কমেন্ট করলা। আসো আমরা ফার্স্টে এই টপিকটা, এক নাম্বার যেই পার্টটা আছে সেই এক নাম্বার পার্টটা পড়ি। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তো এই মতবাদ অনুযায়ী ধরো এই মূলের মধ্যে যেই সেলগুলা আছে, সেই সেলগুলা মধ্যে স্বাভাবিকভাবেই শ্বসন হয়। তাহলে শ্বসন মানে জারণ, জারণে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো এই মাটিস্থ এনভায়রনমেন্টে, পরিবেশে স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে পানির কণা থাকে, যেইটা কি তৈরি করে? H2CO3 তৈরি করে। খেয়াল করো,
H2CO3 তৈরি করে, অর্থাৎ যেটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। তো এই কার্বনিক অ্যাসিড তৎক্ষণাৎ ভাঙে যায় কি করে, একটা প্রোটন তৈরি করে এবং আরেকটা বাইকার্বনেট এই CO3- আয়ন তৈরি করে। তো ধরো এইটা হইতেছে আমার সেই মাটিস্থ কণার সাথে লাগা একটা আয়ন যার নাম হইতেছে পটাশিয়াম আয়ন। তো ঘটনা কি বলছে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা সে এনভায়রনমেন্ট দিবে, এনভায়রনমেন্ট থেকে সে একটা আয়ন মূলরমের কাছে লাগাই নিয়ে আসবে। তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা সে কি করে, এই পটাশিয়াম আয়নের সাথে জায়গা বদল করে, রদ বদল করে। তো জায়গা যখন রদ বদল করবে তখন স্বাভাবিকভাবেই কি হবে বলতো, এই যে এই জায়গাটার সাথে পরবর্তীতে হাইড্রোজেনের পরিবর্তে পটাশিয়াম থাকবে, আর ওই পাশে বাইকার্বনেট তো বাইকার্বনেট হিসেবেই থাকবে HCO3-। সে এই বাইকার্বনেট আয়ন আর পটাশিয়াম আয়ন, বাইকার্বনেট আয়নটা পটাশিয়াম আয়নটাকে এই মূলের কাছে সংযুক্ত অবস্থায় নিয়ে আসবে। আর এইখানে পরবর্তীতে এই মাটির কণায় পটাশিয়ামের পরিবর্তে হাইড্রোজেন আয়ন সংযুক্ত হয়ে থাকবে। এই যে কার্বন ডাইঅক্সাইড সে দিল, কার্বন ডাইঅক্সাইড দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন আয়ন প্রোটন তৈরি করলো, সেইটা আবার পটাশিয়াম আর একটা আয়নের সাথে নিজের স্থান রদবদল করলো, রদবদল করার পরে বাইকার্বনেট আয়ন সেই আয়নটাকে আবার মূলরমের কাছে নিয়ে আসলো। এটাই হইতেছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, নাথিং ইলস। খুবই সিম্পল একটা জিনিস, খুবই 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 সিম্পল, নোট করো, খুবই সিম্পল জিনিস, এখানে প্যারা খাওয়ার কিছু নাই, বুঝলেও সমস্যা নাই, না বুঝলে আরো ভালো, না বুঝলে আরো ভালো। এখন আসো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদটা আমরা একটু পড়ি। কন্ট্যাক্ট মানে কি, সংস্পর্শে থাকা, অর্থাৎ এখানে কোনো রাসায়নিক কণা, কার্বন ডাইঅক্সাইড, পানি, পটাশিয়াম, প্রোটন, এখানে কোনো ধরনের কথা নাই। কন্ট্যাক্ট অর্থাৎ সংস্পর্শে থাইকেই সে একটার একটা জায়গায় বদল করবে। এটা ঠিক আগের মতোই, ধরলাম একটা উদ্ভিদ, এখানে তার মূল আছে, তো এই মূলের সাথে লাইগে আছে হচ্ছে ধরো হাইড্রোজেন আয়ন, আর এই পাশে আছে আমার মাটির কণা, এই পাশে আছে আমার মাটির কণার সাথে আছে আমার হইতেছে পটাশিয়াম আয়ন। এখন সে বলছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ অনুযায়ী এই যে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন স্থির না, এরা কাঁপতে থাকে, এরা নির্দিষ্ট একটা সিকোয়েন্সে কাঁপতে থাকে, স্বাভাবিকভাবে কাঁপতে থাকে। তাহলে তুমি একটা জিনিস বুঝো, ধরো তুমি একটা কোনো বাটি বা কোনো একটা বয়ম নিলা, বয়মের মধ্যে মুড়ি নিলা, ঝালমুড়ি নিলা, তারপরে চানাচুর নিলা, সব মিলে একটা ঝাঁকাইলা, তাহলে সে কি নির্দিষ্ট স্থানে থাকবে, একটা জায়গায় বদল করবে না? স্বাভাবিকভাবেই যখন সে কাঁপাকাঁপি শুরু করবে, এই যে হাইড্রোজেন আয়ন আর পটাশিয়াম আয়ন কাঁপাকাঁপি শুরু করবে, এক পর্যায়ে তারা নিজস্ব স্থান, তাদের নিজস্ব গতির কারণে চেঞ্জ করে দিয়ে আলটিমেটলি কি হবে বলতো, এই পাশে পটাশিয়াম আয়ন চলে আসবে আর এই পাশে আমার চলে আসবে হাইড্রোজেন আয়ন, এই পাশে চলে আসবে আমার হাইড্রোজেন আয়ন। এই যে পটাশিয়াম আয়নটা মূলের কাছাকাছি চলে আসলো, এটাই মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। ওকে, আজকে আমাদের টপিক এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আসলে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া নিয়ে একটা ক্লাস নিব কালকে ইনশাআল্লাহ। সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ, বিশেষ করে আমাদের লুন্ডেগর এবং সাইটোক্রোম পাম্প মতবাদ নিয়ে অনেক ঝামেলা হয় বুঝতে এবং ছবি আঁকতে, সেটাও আমরা ক্লিয়ার করব। আমরা এখন একটু বইতে যাই, ঠিক আছে? এখানে আর সেরকম বিষয়ে আলোচনা না করি, বেশি লম্বা হয়ে যাবে ক্লাস, বেশি লম্বা না করি, আমরা একটু সরাসরি বইতে যাই। আচ্ছা, নতুন বইয়ের পিডিএফ বললাম গ্রুপে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, গ্রুপে পোস্ট আছে, পোস্টের ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিছি। আর বই দেখানোটা বললাম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বই দেখানোটা কখনো হেলাফেলায় নিও না, ফার্স্টে বই নিয়ে বসো, বই দাগানোটা খুবই জরুরি। ওকে, বই দাগানোটা খুবই জরুরি। বই দেখা যাইতেছে ঠিক মতো? হ্যাঁ, বই ঠিক মতো দেখা যাইতেছে, প্যারা নাই। আচ্ছা, বইয়ের প্রথমেই বেশিক্ষণ আর ক্লাস আমি লম্বা করব না, বইয়ের প্রথমেই এই জায়গা থেকে, বইয়ের প্রথমেই প্রথম লাইন থেকে জাস্ট একটা লাইন আমাদের দাগাইতে হবে, আর কিচ্ছু না। সেটা হইতেছে
এই যে স্টিফেন হেলস, যেটা আমি অলরেডি লেখাই দিছি, স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী এত 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 সালে কিছু খাদ্য গ্রহণ করে অংশগ্রহণ করে, তাকে উদ্ভিদ সাহিত্যের জনক বলা হয়। লাইনটা দাগায় ফেলো, উদ্ভিদ সাহিত্যের জনককে স্টিফেন হেলস। ওকে, শিট, কারেন্ট চলে গেছে।